ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্মার্ট ইংলিশ 24 এর আজকের ভিডিও লেসনে সবাইকে স্বাগতম। লেটস স্টার্ট। লেসনের শুরুতে আমরা একটি ফুটবল খেলার দৃশ্য দেখলাম, অর্থাৎ সাম প্লেয়ার্স আর প্লেইং ফুটবলস। খেলোয়াড়রা ফুটবল খেলছে। খেলা হচ্ছে একটি কাজ ইংরেজি গ্রামারে, যেটি ভার্ব হিসেবে পরিচিত। আমরা একটু সামনের দিকে যাই। এখানে আমরা একটি বল দেখতে পাচ্ছি। এটা আমাদের খুবই পরিচিত এবং বল দিয়ে আমরা কি কাজ করি সেটা আমরা সবাই জানি। তিনটি এক্সাম্পলের সাহায্যে আমরা সেটা ব্যাখ্যা করতে চাই। আমরা প্রতিদিন ফুটবল, তারপরে একটা গ্যাপ শো করা হয়েছে, আমাদেরকে বলতে হবে এখানে কি ওয়ার্ড বসতে পারে। আমরা প্রতিদিন ফুটবল খেলি। সেকেন্ড সেন্টেন্স, আমরা গতকাল ফুটবল খেলেছিলাম। এন্ড থার্ড সেন্টেন্স, আমরা আগামীকাল ফুটবল খেলবো। অর্থাৎ খেলা ইংরেজি প্লে, এটা আমরা সকলেই জানি। তাহলে একটি ভার্ব ব্যবহার করা হয়েছে, যে ভার্বটি হচ্ছে প্লে, কিন্তু তিনটি সেন্টেন্সে এই ভার্বের তিনটি ফর্ম ব্যবহৃত হয়েছে। প্রথম সেন্টেন্সে প্লে, দ্বিতীয় সেন্টেন্সে প্লেড এবং তৃতীয় সেন্টেন্সে সেটি হয়েছে উইল প্লে। অর্থাৎ ভার্বের তিনটি ফর্ম। এই তিনটি ফর্ম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। অর্থাৎ ভার্বের তিনটি ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। লেটস লার্ন টেন্স। সো আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে হোয়াট ইজ টেন্স। টেন্স বলতে আমরা আসলে কি বুঝি। টেন্স refers to the time of action or state indicated by a verb. টেন্স বলতে বোঝায় কোনো কাজ সম্পন্ন হওয়ার যে সময়, সেটি হচ্ছে টেন্স। এখানে দুটি বিষয় লক্ষণীয়, যার একটা হচ্ছে টাইম এন্ড আরেকটি হচ্ছে অ্যাকশন। অর্থাৎ টাইম এবং তার সাথে অ্যাকশন। অ্যাকশনটা হচ্ছে ভার্ব, যেটিকে আমরা ভার্ব নামে চিনে থাকি, সেটিকে আমরা অ্যাকশন বলে থাকি। অর্থাৎ ভার্ব অর অ্যাকশন, এই অ্যাকশনের সাথে যার সম্পর্ক সেটা হচ্ছে টাইম। অর্থাৎ আমাদের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই আমরা যখন কাজ করি তখন তার সাথে সম্পৃক্ত থাকে টাইমের। Tense is the concept of time which may be present, past or future. যে নামটি আমরা, তিনটি নামই আমরা সবাই জানি, past, present and future। তো প্রথমত আমরা প্রেজেন্ট বলে থাকি। প্রেজেন্ট অর্থাৎ বর্তমান কাল, পাস্ট অতীতকাল এবং ফিউচার ভবিষ্যৎকাল। সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় টেন্স ইকুয়াল টু টাইম প্লাস অ্যাকশন। টাইম প্লাস অ্যাকশন। টাইম হচ্ছে প্রত্যেকটা অ্যাকশনের সাথেই টাইম জড়িত থাকে। আমরা সেন্টেন্স এক্সাম্পল দেখলে সেগুলো আইডেন্টিফাই করতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ টেন্সেস। আমরা আগেও শিখেছি টেন্সেস আর অফ থ্রি কাইন্ডস: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স বর্তমান সময়, পাস্ট টেন্স অতীত সময় এবং ফিউচার টেন্স ভবিষ্যৎ সময়কে বুঝিয়ে থাকে। প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরো চারটি করে ভাগ রয়েছে, যার একটি হচ্ছে সিম্পল অর ইনডেফিনিট। আমরা যেটিকে ইনডেফিনিট টেন্স নামে চিনি, সেটিকে আমরা সিম্পল টেন্স ও বলে থাকি। কন্টিনিউয়াস, পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ তিন প্রকার টেন্স এবং তার চারটি করে ভাগ। তো সব মিলে 12 প্রকার টেন্স আমাদেরকে শিখতে হয়। আজকের লেসনে আমরা 12 প্রকার টেন্স নিয়ে আলোচনা করব না, সেক্ষেত্রে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আজকের লেসনে আমরা শুধুমাত্র ইনডেফিনিট টেন্স আর সিম্পল টেন্স নিয়ে আলোচনা করব। তো প্রথমত সিম্পল টেন্সের মধ্যে প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল টেন্স নিয়ে কথা বলবো, যেটি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট নামে পরিচিত।
What is present simple? It indicates what generally happens, covering past, present, and future. What is normal, common, routine-like, instinctive, and universal. Present indefinite বা simple present tense দিয়ে বোঝায় বর্তমানে কোনো কাজ করা, অর্থাৎ যে টেন্স দিয়ে বর্তমানে কোনো কাজ করা বোঝায়। এই কাজগুলো হচ্ছে দৈনন্দিন কাজকর্ম বা সচরাচর কাজ। দৈনন্দিন জীবনে আমরা অনেক কাজ করে থাকি, যেসব কাজ আমরা করে থাকি সেটি হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স। দৈনন্দিন জীবনে আমরা কি কি কাজ করে থাকি? অনেক কাজ, কভারিং পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। ফর এক্সাম্পল যদি বলি আমরা ভাত খাই, তো ভাত খাই, এই ভাত আমরা এখন খাই, অতীতেও খেতাম, আবার ভবিষ্যতেও খাবো। অর্থাৎ এর মধ্যে পাস্টেও এই কাজটা হতো, বর্তমানেও হয়, আবার ভবিষ্যতেও হবে। এই জাতীয় যে কাজগুলো রয়েছে, আমরা স্কুলে যাই, আমরা লেখাপড়া করি, আমরা খেলাধুলা করি, এই কাজগুলো আমরা অতীতেও করতাম, এখনো করি, ভবিষ্যতেও করব। এই জাতীয় কাজগুলোকেই বলা হয় সচরাচর কাজ। আসলে আমরা যখন প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করে থাকি, একটু খেয়াল করলে আপনারা দেখবেন যে অন্তত 90% এরও বেশি যে কাজ আমরা করে থাকি সেটি হচ্ছে সচরাচর কাজ, অর্থাৎ যা আমরা প্রতিনিয়ত করি। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট সিম্পল যখন আমরা শিখছি, আমাদেরকে জানতে হবে তার স্ট্রাকচার বা গঠন, কিভাবে গঠন করতে হয়। স্ট্রাকচারটা খুবই সহজ। তো যে কোনো একটা ইংরেজি বাক্যকে আমরা যখন গঠন করি, আমাদেরকে মনে রাখতে হয় বাক্যের শুরুতে সাবজেক্ট ব্যবহার করতে হয়। তাহলে 1 নম্বর অপশনটা হচ্ছে সাবজেক্ট, এবং 2 নম্বর যে অপশনটা সাবজেক্টের পরে ভার্ব ব্যবহার করতে হয়, এবং তারপরে বাকি অংশ। অর্থাৎ ইংরেজি বাক্যের গঠনটাই হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। বাকি অংশ অবজেক্ট থাকতে পারে, অন্য কিছু থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে। দুটো জিনিস আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব। যেহেতু এটা প্রেজেন্ট সিম্পল, তো প্রেজেন্ট সিম্পলের বেলায় আমরা সাবজেক্টের সাথে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব, যেটি আমরা এখানে V1 হিসেবে চিহ্নিত করেছি। V1 means base form or present form of verb। এখানে আরো ফর্মের কথা বলা হয়েছে। V2 means past form। V3 কোন জায়গায় থাকলে সেটা হচ্ছে past participle form। অর্থাৎ ভার্বের তিনটি ফর্ম সাধারণত আমাদেরকে ব্যবহার করতে হয়, যার একটি হচ্ছে বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, যেটি V1 নামে চিহ্নিত, V2 past form, এবং V3 থাকলে সেটাকে আমরা past participle form হিসেবে চিনব। এক্সাম্পলস, I or we go to school। খেয়াল করুন এখানে I or we হচ্ছে বাক্যের সাবজেক্ট, তারপরে আমরা ভার্ব হিসেবে go ব্যবহার করেছি, we go, তারপরে বাকি অংশের মধ্যে to school, অর্থাৎ আমরা স্কুলে যাই। You go to school, you সাবজেক্ট, তারপরে বসেছে ভার্ব, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব। we go, you go to school, they go to school, he or she goes to school। এই জায়গাটা সবাইকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ আমরা অনেক সময় এই জাতীয় ভুলটা করে থাকি। সেটি হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে, বিষয়টা মনে রাখবেন, শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আমি আবার বলছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হিসেবে হি অর শি রয়েছে, অর্থাৎ থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সে কারণে ভার্বের সাথে ইএস যুক্ত হয়ে গোজ হয়েছে। আগের সেন্টেন্সটি দে গো টু স্কুল, এখানেও সাবজেক্ট থার্ড পারসন ছিল, বাট সেটা ছিল প্লুরাল নাম্বার, সে কারণে ভার্বের সাথে কোনো কিছুই যুক্ত হয়নি। সো আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে when the subject is third person singular number we add s or es to the verb। আমরা সেই ক্ষেত্রেই কেবল ভার্বের সাথে s বা es যুক্ত করে থাকি। প্রেজেন্ট সিম্পল আমরা অলরেডি শিখেছি। প্রেজেন্ট সিম্পল গঠন করতে হলে সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস V1। এক্সাম্পল, we go there, we হচ্ছে সাবজেক্ট, go হচ্ছে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম, there হচ্ছে বাকি অংশ। you go there, he or she goes there। আমরা চলে যাচ্ছি পাস্ট সিম্পল। তো পাস্ট সিম্পল বলতে যেটা বোঝাবে সেটা হচ্ছে অতীতকালে সাবজেক্ট কোনো কাজ
করেছিল, সাবজেক্ট অতীতকালে কোনো কাজ করেছিল, এই কাজটা সম্পন্ন হয়ে গেছে, এটাকে পাস্ট সিম্পল অর পাস্ট ইনডেফিনিট বলা হয়ে থাকে। গঠন করতে গেলে আমাদের শুধুমাত্র সাবজেক্ট তারপরে ভি টু ব্যবহার করতে হবে। ভি টু মিন্স পাস্ট ফর্ম অফ ভার্ব। উই ওয়েন্ট দেয়ার, ওয়েন্ট দেয়ার, উই সাবজেক্ট এবং তারপরে ওয়েন্ট ব্যবহৃত হয়েছে, দ্যাট মিন্স পাস্ট ফর্ম অফ ভার্ব। ইউ ওয়েন্ট দেয়ার, ইউ সাবজেক্ট তার সাথে ওয়েন্ট গো এর পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। হি অর শি ওয়েন্ট দেয়ার, এখানেও ভার্বটার পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে। তাহলে পাস্ট সিম্পল আর প্রেজেন্ট সিম্পলের মধ্যে পার্থক্য আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রেজেন্ট সিম্পলে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট সিম্পলে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আমরা আরো একটু বোঝার চেষ্টা করি। The past simple tense is used to talk about a completed action in a time before now, অর্থাৎ এটা দিয়ে কোনো কাজ অতীতে সম্পন্ন হয়েছে সেটা বোঝানো হয়। The time of the action can be in the recent past or the distant past and action duration is not important. এই যে কাজটা সম্পন্ন হয়েছে এই কাজটা নিকট অতীতেও হতে পারে আবার সুদূর অতীতেও হতে পারে এবং এই কাজের ডিউরেশনটা ইম্পর্টেন্ট নয়। স্ট্রাকচার শিখেছি সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। হি ওয়ার্কড হার্ড অল ডে, সে সারা দিন কঠোর পরিশ্রম করেছিল দ্যাট মিন্স সেটা করা হয়ে গেছে, এখানে সাবজেক্টের পরে V2 ব্যবহৃত হয়েছে। দে বট আ নিউ কার, তারা একটা নতুন গাড়ি কিনেছিল, কেনার কাজটাও সম্পন্ন হয়ে গেছে, ভার্বের পাস্ট ফর্ম হিসেবে বাই এর পাস্ট ফর্ম হিসেবে বট ব্যবহার করা হয়েছে। এবার আমরা চলে যাচ্ছি ফিউচার সিম্পল। ফিউচার সিম্পল বলতে বোঝাবো সাবজেক্ট ভবিষ্যতে কোনো কাজ করবে, সাবজেক্ট ভবিষ্যতে কোনো কাজ করবে এমনটা বোঝালে ফিউচার সিম্পল ব্যবহৃত হয়ে থাকে। আমরা একটু গঠনের দিকে দেখব। যখন আমরা ফিউচার সিম্পল গঠন করতে যাব এখানে আমরা আগে একটা एग्जांपल দেখে নেই। হি উইল বাই হার আ প্রেজেন্ট, সে তাকে একটি উপহার কিনে দিবে, অর্থাৎ ভবিষ্যতে কিনে দিবে তেমনটা মিন করছে। নোটিস দ্য সেন্টেন্স, হি উইল বাই হার আ প্রেজেন্ট। উইল ব্যবহৃত হয়েছে সাবজেক্টের পরে এবং পরবর্তীতে যে মেইন ভার্বটা সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম এখানে ব্যবহার করা হয়েছে। সো আমরা ইজিলি এটা বলতেই পারি সিম্পল ফিউচার হচ্ছে the simple future tense is used when an action is promised or thought to occur in the future. ফিউচারে কোনো কিছু ঘটবে, কোনো কাজ করা হবে, সাবজেক্ট কোনো কাজ করবে এমনটা বোঝানোর জন্য ফিউচার সিম্পল টেন্স ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে গঠনটা আমরা আগেই শিখেছি, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, অর্থাৎ সাবজেক্টের পরে উইল ব্যবহৃত হবে তারপরে V1 ব্যবহৃত হবে। আমরা एग्जांपल দেখছি, we will move to another city, we will move to another city, আমরা অন্য একটা সিটিতে মুভ করব অর্থাৎ ভবিষ্যতে করব। he will come to New York tomorrow, সে আগামীকাল নিউ ইয়র্কে আসবে। এখানে দেখতে পাচ্ছি আমরা যে একটা স্পেসিফিক টাইমের কথা বলা হয়েছে টুমরো, কিন্তু প্রথম সেন্টেন্সে we will move to another city, আমরা অন্য একটা সিটিতে মুভ করব, এটা ফিউচারকে ইন্ডিকেট করছে বাট এখানে স্পেসিফিক বলা হয়নি যে আমরা কবে নাগাদ বা কবে কখন সেখানে মুভ করব, অর্থাৎ টাইমটা এক্ষেত্রে স্পেসিফিক থাকতেও পারে আবার নাও থাকতে পারে, বাট সেন্টেন্স কনস্ট্রাকশন দেখেই আমরা বুঝতে পারবো যে এটা কোন টেন্সে ব্যবহৃত হচ্ছে, ফিউচার অর প্রেজেন্ট অর পাস্ট। এবার আমাদের কাজ হচ্ছে তিন প্রকার টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। তো এট এ গ্ল্যান্স আমরা একটু দেখার চেষ্টা করি কি অবস্থা, আমাদের কতটুকু মনে আছে। নাম্বার 1 আমরা শিখেছিলাম প্রেজেন্ট সিম্পল এবং আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রেজেন্ট সিম্পলের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট প্লাস V1, V1 means ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই রাইট আ লেটার এভরিডে, আমি প্রতিদিন একটা চিঠি লিখি, তাহলে লেখাটা হচ্ছে কাজ, চিঠি লেখা একটা কাজ, এই কাজটা আমি করি, এটা দিয়ে বোঝায় সাবজেক্ট কোনো কাজ করে। ইউ রাইট আ লেটার এভরিডে, তুমি প্রতিদিন চিঠি লেখো। এন্ড অ্যানাদার সেন্টেন্স, হি অর শি রাইটস আ লেটার এভরিডে। এবার খেয়াল করুন এখানে রাইটস হয়েছে যেটাকে একটু রেড মার্ক করা হয়েছে, কি কারণে করা হয়েছে সেটা আমাদের অলরেডি মনে গেঁথে গিয়েছে, কারণ হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্সের সাথে
যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। আমরা সেই শর্তটাই এখানে দেখতে পাচ্ছি, হি অর শি, দ্যাট ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। সাবজেক্ট প্লাস V1, এটা মনে রাখবেন। যখন পাস্ট সিম্পল তখন হবে সাবজেক্ট প্লাস V2, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। পাস্ট সিম্পল সাবজেক্ট প্লাস V2, প্রেজেন্ট সিম্পল সাবজেক্ট প্লাস V1। আমরা যদি আরো সহজ কথায় বলতে চাই তাহলে প্রেজেন্ট সিম্পল সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট সিম্পল সাবজেক্ট প্লাস ভার্বের past form. I wrote a letter. Wrote is the past form of write. You wrote a letter. এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্বের past form. He or she wrote a letter. এখানে wrote হবে নাকি wrote হবে? অবশ্যই wrote হবে, কারণ এটা তো আমরা সবাই জানি যে s যুক্ত হয় শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, অন্য কোনো ক্ষেত্রে নয়। আমরা চলে যাচ্ছি ফিউচার সিম্পলে। এখানে আমরা দেখব সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, আই মিন প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। তাহলে ফিউচার সিম্পলে ফিউচার যেহেতু কোনো ফর্ম নেই সেহেতু আমাদেরকে এই ফর্মটা ক্রিয়েট করে নিতে হয়, আর ফিউচার ফর্ম ক্রিয়েট করার জন্য ভার্বের আগে উইল ব্যবহার করতে হয়। সাবজেক্ট প্লাস উইল প্লাস V1, এটাই হচ্ছে ফিউচার ফর্ম। আই শ্যাল অর উইল রাইট আ লেটার। এখানে একটা কথা বলে নিচ্ছি, শ্যাল অর উইল আমরা সাধারণত ফার্স্ট পারসন সাবজেক্টের সাথে শ্যাল ব্যবহার করে থাকি, সেকেন্ড এবং থার্ড পারসনের সাথে উইল ব্যবহার করে থাকি। বাট ইন মডার্ন ইংলিশে শ্যালের ব্যবহার নেই বললেই চলে। ইন দিস কেস সকল পারসনের সাথেই উইল ব্যবহার করা যায়। তো আমরা যদি শ্যাল ব্যবহার করতেই চাই তো সেক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে শ্যাল শুধুমাত্র ফার্স্ট পারসন অর্থাৎ আই অথবা উই এর সাথে ব্যবহার করা যাবে, অন্য কোনো পারসনের সাথে ব্যবহার করা যাবে না। আর যদি উইল ব্যবহার করি সেক্ষেত্রে ঝামেলাটা একেবারেই কম, কারণ সকল পারসনের সাথেই আমরা উইল ব্যবহার করব এবং সাথে থাকবে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। আমরা আরো দুই একটা एग्जांपल দেখব। ইউ উইল রাইট আ লেটার, হি অর শি উইল রাইট আ লেটার। এখানে আমরা হি শি এর ব্যবহারটা দেখতে পাচ্ছি, কিন্তু ভার্ব ফর্মের কোনো পরিবর্তন হবে না। তো একটু সামনে যাই, সেখানে আমরা কিছু প্র্যাকটিস করব। প্র্যাকটিসটা খুবই ছোট, আপনারা সাথে থাকবেন। টার্ন দ্য সেন্টেন্স ইনটু পাস্ট এন্ড ফিউচার। অর্থাৎ একটা সেন্টেন্স আমি দিয়েছি প্র্যাকটিসের জন্য, আমাদের সবার প্র্যাকটিসের জন্য। এই সেন্টেন্সটা আমি দেব হচ্ছে সিম্পল প্রেজেন্টে, আমরা তারপরে সেটাকে পাস্ট এবং ফিউচারে পরিবর্তন করব। সেন্টেন্সটি হচ্ছে প্রেজেন্ট, হি লিভস ইন লন্ডন। এটাকে যদি আমরা পাস্ট করতে চাই তাহলে হবে হি লিভড ইন লন্ডন, অর্থাৎ ভার্বটা যেটা লিভ ছিল সেটার পাস্ট ফর্ম লিভড হয়েছে। অ্যানাদার ওয়ান ফিউচার, হি উইল লিভ ইন লন্ডন। তো সেন্টেন্সের তিনটি রূপ, শুধু অর্থাৎ ভার্বের ফর্মটা শুধু পরিবর্তন হয়েছে। হি লিভস ইন লন্ডন, হি লিভড ইন লন্ডন, হি উইল লিভ ইন লন্ডন। ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরো যদি দেখতে আগ্রহী হন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।